বৃষ্টির পানি আজ রক্তাক্ত। আকাশ নিজেই আজ শোকগ্রস্ত হয়ে ঝরছে। বিদীর্ণ ধরনের বুকে লালচে জল জমে আছে। রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কিন্তু চিত্রা কিছুই টের পাচ্ছে না। তার শরীর নিথর, চোখের পাতা ভারী, রক্তের স্রোতে সবকিছুই যেন ধোঁয়াশা। গুলিটা তাকে ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি, বরং তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। মস্তিষ্কে ছিটকে পড়া টুকরোগুলো চিত্রার শরীরে এখনো লেগে আছে। ভয় আর ধাক্কায় তার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেছে কাদা জলে। হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক হয়ে উঠেছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত শরীর নিস্তেজ মাটিতে লুটিয়ে পড়তে নেয় চিত্রা। তবে ফারাজ পড়ার আগেই তাকে সামলে দেয়। কয়েকটা মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। ফারাজের চোখে মুখে আতঙ্ক, তবে রক্ত কিংবা গুলির শব্দ নয়, বরং চিত্রা নেতিয়ে পড়া দেখে কেমন যেন একটা অনুভব হচ্ছে তার। ওই যে গলায় মাছের কাঁটা বিঁধলে কিংবা শরীরের প্রতিটি অংশ ফালি ফালি করলে যেমন যন্ত্রণা হয়, ঠিক তার চেয়েও বেশি। এক লহমার জন্য ফারাজ নিজেও থমকে যায়। একবার তাকায় বাচ্চা ছেলেটার লুটিয়ে পড়া রক্তাক্ত দেহটির দিকে, অন্যবার তার বুকের সঙ্গে লেপে থাকা নিষ্পাপ প্রিয়তমার দিকে। গুলির শব্দে অভ্র দ্রুত গাড়ি থেকে নেমে আসে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, তবুও মানুষ অবিরাম ছুটছে। মানুষের তো বাঁচতে হলে ছুটতেই হবে। কিশোরগঞ্জে ইদানিং ছিনতাইকারী, সন্ত্রাস, ডাকাতি ভয়ঙ্করভাবে বেড়ে গেছে। এর মূল কারণ কি এখনকার কাউন্সিলর জাতীয়তাবাদী বলে? ইসরে সামান্য ক্ষমতা পেতেই পালোয়ান সাহেবের অরাজকতা শুরু করেছে। যদিও তাদের দিয়ে এসবই আশা করা যায়। দলের দোষ দিয়ে লাভ নেই। ফারাজ ভিজছে, চিত্রাকে সঙ্গে নিয়েই ভিজছে। রাগে তার কপালের শিরা অবধি নীল হয়ে এসেছে। চোখে জমেছে দপদপে আগুন। অভ্র ছুটে আসে, সঙ্গে ফারাজের বাকি লোকজনও। সবাই তাকে ঘিরে রাখে। যে কোনো মুহূর্তে আবারও গুলি চালাতে পারে সন্ত্রাসীরা। ভাই জলদি উঠেন, ভাবিয়ে নিয়ে গাড়িতে যান ভাই, এখনকার পরিস্থিতি ভালো না। কালকে জেল থেকে সাবেক বিএনপি নেতা নাশিদ পালোয়ান পালিয়েছে। দেশের অবস্থা খুব খারাপ, ভাই দেরি করবেন না। ফারাজ দাঁতে দাঁত চেপে একটা ঢোক গিলল। চোখের শিরাগুলো রক্তিম হয়ে উঠেছে। এক মুহূর্ত চুপ থেকে সে চিত্রাকে শক্ত করে কোলে তুলে নিল। চিত্রাকে নিয়ে তুই হাসপাতালে যা। অভ্র দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ভাই আমি যা বলছি তাই কর। কিন্তু এই পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন, কাকে ধরবেন? আগে ভাবিকে সুস্থ হতে দিন ভাই। মেজাজ গরম করাস না, ফারাজ অভ্রর দিকে তাকিয়ে বলল। আমি জানি এসব কার কাজ, খুব ভালো করেই জানি। তুই চিত্রাকে নিয়ে হাসপাতালে যা। চিত্রা সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই আমি আমার কাজ সারব। আমার কলিজার উপর হাত দেওয়া, শালাদের কলিজা ছিঁড়ে এনে যদি কুত্তাদের না খাওয়ায়, তাহলে আমার আব্বার দুইটা। অভ্র একটা সূক্ষ্ম ঢোক গিলল। এসব ঝামেলায় না গেলে হয় না। যেই কাজের জন্য দেশে আসা সেটা করে চলে গেলেই তো হয়। শুধু শুধু শত্রু বাড়ানোর কি দরকার? ফারাজ অভ্রর পাশ কাটিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। তার লোকগুলো মাথার ওপর ছাতা ধরতে গেলে ফারাজ হুঙ্কার ছাড়ে। আরে বাল, ছাতা সরাবি নাকি ছাতা তোদের পেস? ছাতা সরা। লোকগুলোর সাহস হয় না আর এগোনোর। ফারাজ চিত্রাকে গাড়িতে শুইয়ে দেয়। কালো বোরকা পরা মেয়েটার মুখে এখনো নিকাব। ফারাজ হাত বাড়িয়ে নিকাব সরিয়ে দিয়ে অভ্রকে নির্দেশ দেয়, ফারিয়াকে একটা কল করে হাসপাতালে আসতে বল। আর শুন, এসব খবর যেন বাইরে কেউ এখনই না জানতে পারে। ফারাজ আরেকবার চিত্রার দিকে তাকায়, তারপর বলে, ও আমার আমানত। আমি ফেরার আগ অব্দি ওকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোর। যদি কোনো ভুল হয় রে, তাহলে রামদা দিয়ে তোর কল্লা কেটে স্পেশাল মুড়িঘণ্ট বানাবো। অভ্র জবাব দেয় না, গাড়ি ছেড়ে দেয়। তবে যাওয়ার আগে মেয়েলি গলায় একটা কান্নার শব্দ তার কানে ভেসে আসে। ওই বাচ্চার মা এসেছে বুঝি, লাশের সামনে পড়ে হাহাকার করছে, সাহায্যের জন্য আকুতি করছে। আচ্ছা, সন্তান হারানোর বেদনা সত্যিই খুব পীড়া দেয়। চারটে লাশ পরপর সাজানো, নিথর বিকৃতির নিঃশেষ।
চারজনই সোহানের লোক। সোহান ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর গভীর দৃষ্টিতে লাশগুলোর দিকে তাকিয়ে আছে। খুনের ধরন দেখে বোঝাই যাচ্ছে একেবারে পেশাদার কাজ। ছেলেগুলো একটা মাদ্রাসার ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল, তারপর ভোরে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে দিয়ে যায়। কিন্তু আফসোস, তাদের কুকর্মগুলো মানুষের চক্ষু নজরে পড়ে যায়। বলদগুলো একটা কাজও যদি ঠিক করে করতে পারত। প্রতিটি লাশের হাতের আঙ্গুল কাটা, নখ তোলা, কান ছেঁড়া। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওদের মূল্যবান জিনিসটাও কেটে ফেলা হয়েছে। সোহান ধীরে ধীরে লুঙ্গির ভাঁজ ঠিক করলো, মুখে তেতো হাসি ফুটলো। স্যার, শালাগুলারে একেবারে হিজলা বানাইয়া উপরে পাঠাইলো। কামটা কি ভালো হইল? সিফাত পাশে দাঁড়িয়ে চুপচাপ, তার মুখ গভীর। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, সবাই জেনে গেছে ওরা যে আমগো দলের লোক ছিল। তার উপর আবার ধর্ষণ আর খুনের ব্যাপারটা হাই প্রোফাইল। কেমনে হ্যান্ডেল করুম? সোহান গোফে আঙ্গুল বলিয়ে এক পা তুলে বসলো। তার কালো চামড়ায় ঘামের চিকচিকে ভাব, চোখে অদ্ভুত এক ঝলক। সন্ধ্যা নেমেছে, আকাশে ভারী মেঘ, চারপাশ নিস্তব্ধ, শুধু পেছন থেকে নদীর ঢেউয়ের শব্দ আসছে। জনগণ নাকি গণধোলাই দিছে? সিফাত মাথা নাড়ল। হ ভাই, মেয়েগুলোও মারছে, জুতার বাড়ি দিছে। তাইলে হাতের আঙ্গুল আর কান আর ওইটা কেটা কাটলো? তাও আবার এমন কইরা? সোহান লাশগুলোর দিকে তাকিয়ে একবার ঠোঁট ভেজালো। এইভাবে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা ওই মাদ্রাসার মেয়েগুলোর কিংবা জনগণের থাকার কথা না। কারণ সবাই জানে এরা কার লোক। কেউ রাগ ক্ষোভ মিটাইছে নিশ্চিত, কিন্তু কে? সোহানের কালো চামড়া চকচক করছে। সে গোফে হাত বুলিয়ে পায়ের ওপর পা তুলে আরো কিছুক্ষণ লাশ চারটের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা কেবল এখন। আকাশে বৃষ্টি নেই, তবে মেঘ জমে আছে। সকলের মতে এই চারজনকে জনগণ ধরে ধুলাই দিয়েছে। মাদ্রাসার মেয়েগুলো সেখানেই ছিল, জুতার বাড়ি দিয়েছে। তবে সোহানের কেন জানি বিশ্বাস হচ্ছে না। কান ধরে ধরন দেখে মনে হচ্ছে কেউ রাগ ক্ষোভ মিটিয়েছে, কিন্তু কেন? এখন লাশগুলো তো উদ্ধার করতে পারছি, তবে এগুলারে কি করবো? পুলিশ তো লাশ খোঁজ শুরু করে দিছে। সিফাত বলল, ট্রলারে মানুষ আছে না? যে। সিফাত কাজ ঝাঁকালো। ছুরি চাপাটি দিয়া পোলাপান গুলারে কাজে লাগাইয়া দে। লাশগুলারে টুকরা টুকরা করে নদীর মাছগুলোরে পেট ভরাইয়া খাওয়ার ব্যবস্থা কর। লাশ হচ্ছে গিয়া প্রমাণ। লাশ থাকলে প্রমাণ থাকবো, প্রমাণ থাকলে পুলিশ ঘাটাঘাটি করব। গু যত লাড়বি তত গন্ধ ছুটবো। যা, এখন যেটা কইছি ওইটা কর। সিফাত মাথা ঝাঁকালো। বুঝেছি ভাই। একটু থেমে আবার বলল, ভাই আরেকটা কথা, কাল রাতে যে চালান যাওয়ার কথা ছিল ওইখানে ঝামেলা বাঁধছে। মাল 2 দিন পর তেনারা নিব। সোহান ধীরস্থির ভাবে সিগারেট জ্বালায়, ধোঁয়া ছেড়ে বলল, আচ্ছা সমস্যা নাই, টাকা পাইছি, এখন মাল নেক বা না নেক তাতে আমার যায় আসে না। তো মাইয়াগুলারে যত্ন নিতাছ তো? হ। সাবধানে থাকবি, মাইয়াগুলা হইল ঝামেলা। তার উপর এতগুলা মাইয়া মানুষ, অগো হদিস যেন ভুলেও কেউ না পায়। সিফাত মৃদু করে হু বলে থামলো, একটু ইতস্তত করলো, তারপর বলল, ভাই কই এলা? কাল রাতে যে নতুন মাইয়াটারে আনছি ওইটা কিন্তু একেবারে হীরা। চাইলে তৈয়ার করে রাইতে আপনার কাছে পাঠাইতে পারি। আপনি তো ইদানিং অনেক চিন্তায় থাকেন। সোহান নদীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ধোয়ার কুণ্ডলি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। তারপর ঘাড় ঘুরিয়ে সিফাতের দিকে তাকালো। নাম কি সেমরির? সিফাত একটু ভেবে বলল, নীলু, নীলুফা ওর নাম। চারপাশে মৃদু হলুদ আলো ছড়িয়ে আছে। বাতাসে শুকিয়ে যাওয়া রক্তের গন্ধ। মাটিতে পড়ে আছে একটা পুরুষ, চোখ বাঁধা, শরীরের বিভিন্ন অংশ নিখুঁতভাবে ছেটে নেওয়া হয়েছে। পুরোই দক্ষ কসাইয়ের কাজ লাগছে। তার চারপাশে আরো 5টি নিথর দেহ পড়ে আছে। সামনের কাঠের চেয়ারে বসে থাকা ফারাজ পিস্তল হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে। তার চোখে মুখে
অদ্ভুত দীপ্তি। মনে হচ্ছে মৃত্যু তার জন্য নতুন কিছু নয়, বরং এক প্রকার শিল্প। চারপাশে কালো পোশাকে ঢাকা কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি বাতাসের মতো স্বাভাবিক, তবে ভয়ঙ্কর। ফারাজ ধীর গতিতে উঠে দাঁড়ালো। এক ঝলক চারপাশে তাকিয়ে ইশারা করতে একজন এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা লোকটার চোখ থেকে কালো কাপড়টা সরিয়ে দিল। লোকটা এক পলক তাকালো ফারাজের দিকে। ভেতরে সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে, গলাটা ঢিলে হয়ে আসছে, শরীর আরো বেশি কুঁকড়ে গেছে। ফারাজ হাঁটু গেড়ে বসে তার থুতনিতে ঠান্ডা ধাতব পিস্তলটা ঠেকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, ট্রিগারটা তুমি চালিয়েছিলে, তাই না জান্টুস? লোকটা থরথর করে কাঁপছে, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। ভূমিকম্প হলে যেভাবে মাটি কাঁপে, ঠিক তেমন ভাবে কাঁপছে তার শরীর। কথা বলো না কেন জান্টুস? তোমার সঙ্গে কি আমি এখানে বাসর সারতে এসেছি? তো লজ্জায় তোমার জবান অবধি বাদরের পশ্চাৎ দেশের মতো লাল হয়েছে কেন? মুখ থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কিচ্ছু বের হচ্ছে না। বাট ওয়াই কাল্লু? ভাই, কাউরে আমার মারার উদ্দেশ্য ছিল না। তো মাঝ রাস্তায় শাড়ি চুরি পরে নার্গিস আপার গানে ডিস্কো ড্যান্স দিয়ে জনগণের কাছ থেকে টাকা নেওয়ার উদ্দেশ্য ছিল? লোকটা মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, ভাই ক্ষমা করে দেন, আর কোনোদিন ছিনতাই করবো না। তোর নাম কি রে জলহস্তি? লোকটা ঢোক গিলে বলল, হারুন। ফারাজ লোকটার দিকে তাকিয়ে রইল, চোখে মুখে প্রচন্ড বিরক্তি। আমি চিন্তা করি তোদের এত সাহস দিলটা কে শালা? দিন দুপুরে মেইন রোডে পিস্তল উঁচিয়ে ঘুরে বেড়ানো, পাবলিকের গায়ে হাত তোলা, গুলি ছোড়া, ছিনতাই করা, বাহ বাহ তালিয়া। ছিনতাইকারীর মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো পানিতে ভেসে যাচ্ছে, গলার শব্দ কেঁপে উঠেছে কান্নায়। পুরুষ মানুষ শব্দ করে কাঁদছে, লজ্জার বিষয় না? ফারাজের কাছে এসব ছিনতাইকারীরা কখনোই পুরুষ সমাজের অংশ ছিল না। ভীরু কাপুরুষদের দেখলে তার গায়ে জ্বালা ধরে যায়। এমন লোকেরা শুধুই ভয় পায়, কিন্তু সেই ভয়ে তাদের বদলায় না। ভাই ছাইরা দেন। লোকটি আবারও আকুতি জানায়, কণ্ঠে ভয় আর অনুনয়ের স্পষ্ট ছাপ। দয়া দেখাতে বলছো শালা? তুমি বোধহয় জানো না, দয়া নামক ছোটলোকি শব্দ ফারাজ তার অভিধান থেকে মায়ের গর্ভ থাকতে কিক মেরে বের করে দিয়েছে। ফারাজ থামল। এমন করেন না ভাই, আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি ছাড়া তাগো কেউ নাই। বিরক্তিতে মুখ বাঁকায় ফারাজ। স্যার, তুমি তো একেবারে বাচালছো না। তোতা পাখির মতো পটপট করা তোমার মতো কালো চামড়ার গইলার মুখে একদম মানায় না। লোকটি চুপ করে যায়। ফারাজ চোখে কেমন এক যেন অদ্ভুত উপহাস খেলা করছে। হয়তো তার সামনে বসে থাকা ব্যক্তিটি মানুষ নয়, এক ক্ষুদ্র তুচ্ছ কিছু। ফারাজ উঠে দাঁড়ায়, প্যাকেট থেকে একটা ধারালো ছুরি বের করে লোকটার আঙ্গুলের দিকে তাকায়। এই আঙ্গুল দিয়েই তো ট্রিগার প্লেস করেছিলি, তাই না? দুজন কালো পোশাকধারী ব্যক্তি হারুনকে শক্ত করে তুলে বসায়, চেপে ধরে তাকে। হাতের আঙ্গুলগুলো শক্ত করে টেনে ধরে যেন নড়তে না পারে, তবে নড়ার ক্ষমতাই বা কোথায়? তার শরীরের প্রতিটি জয়েন্ট ইতোমধ্যে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সে এখন কেবল নিস্তব্ধ, যন্ত্রণার ভারে অবস্থার দেহ। ফারাজ ঝুঁকল, কোনো সতর্কতা ছাড়াই এক ঝটকায় ছুরিটা চালিয়ে দিল। ছ্যাৎ! ডান হাতের তর্জনী মুহূর্তের শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর কাটা অংশ থেকে গরম রক্ত গড়িয়ে পড়ে, গটগট শব্দে মেঝেতে ছড়িয়ে যায়। ভোঁতা কর্কশ এক আর্তনাদ ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। তারপর মুহূর্তের জন্য নিস্তব্ধতা, কিন্তু নিস্তব্ধতায় স্থায়ী হয় না। পরপর কয়েকটি আর্তনাদ বদ্ধ কক্ষের লোমহর্ষক পরিস্থিতির জানান দেয়। প্রতিটি চিৎকার ক্রমে স্নান হয়ে আসে, ব্যথায় চূড়ান্ত পর্যায়ে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে আসছে। ফারাজের সামনে পড়ে আছে 10টি বিচ্ছিন্ন আঙ্গুল। মেঝেতে জমে থাকা রক্তের কুয়াশা ঢেকে গেছে চারপাশ। ফারাজের শরীরের শার্টটাও রক্তে ভিজে একাকার। মুখে রক্ত ছিটকে কি ভয়ানক দেখাচ্ছে তাকে।
আগের থেকে বিরক্ত ভাব কিছুটা কমেছে। ফুটে উঠেছে এক শীতল বিকৃত আনন্দ। হারুনের শরীর ধীরে ধীরে মাটিতে ঢলে পড়ে। তার গা থেকে শার্টটা কে যেন ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে। রক্তে ভেজা শরীর উদ্ভাসিত হয়ে উঠেছে হলুদাভ আলোর নিচে। ফারাজ একবার হাতের মুঠোয় তুলে নেয় বড় রামদাটা। চকচকে ফলাটা আলোয় ঝলসে ওঠে। কেন জানি আমার কলিজার প্রতি আলাদা একটা দুর্বলতা কাজ করে। তবে আজকে কেবল কলিজা না, হৃৎপিণ্ডের প্রতিও কাজ করছে। দেখি মেপে তোর কলিজা আর হৃৎপিণ্ডের সাইজ কতখানি। শত হলেও তুই বড় সন্ত্রাসবাদী বলে কথা। ফারাজের কণ্ঠস্বর নিস্তরঙ্গ, কোনো উন্মত্ততা নেই। হারুনের গলায় পা রেখে জোরে চেপে ধরে ফারাজ। নরম কলা পসিবল হাড়গুলো চূর্ণ হওয়ার শব্দ হয়। তারপর বুকের উপর কয়েকটা প্রচন্ড লাথি বসিয়ে দেয়। হারুনের নিভু নিভু প্রাণ, চোখে মুখে মৃত্যুর ছায়া স্পষ্ট। শরীরের শক্তি পর্যন্ত নেই। এক মুহূর্ত দেরি না করে ফারাজ হঠাৎ রামদাটা চালিয়ে দেয় হারুনের বুকে। স্রাক, চামড়া বিদীর্ণ করে বেরিয়ে আসে লাল রঙের কাঁচা মাংস। হৃৎপিণ্ডের কাছে পৌঁছানোর আগেই হারুনের ফুসফুস থেকে ফেটে বেরিয়ে আসে এক বীভৎস চিৎকার। পুরো ঘর কাঁপিয়ে দেওয়া একটা চাপা আর্তনাদ। কিন্তু ফারাজ থামে না। সে রামদাটা টেনে নামিয়ে আনে বুকের মাঝখান বরাবর। হাড়ের গুড়িয়ে যাওয়ার খটখটে শব্দ বাতাসে মিলিয়ে যায়। তারপর তাজা উষ্ণ কলিজাটা তুলে আনে ফারাজ। রক্তে ভেজা কাঁপতে থাকা একটা অঙ্গ, যা এখনো জীবনের শেষ ছন্দ বাজিয়ে চলেছে। ফারাজের চোখে পৈশাচিক আনন্দ। হাতে ধরা রক্তমাখা কলিজাটার দিকে তাকিয়ে সে বলে উঠল, হাহ, এত ছোট কলিজা নিয়ে সন্ত্রাসবাদী হতে এসেছিলি? জলজান্ত মানুষটার বুক চিরে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে একচুল প্রশান্তিও আসছে না। এত সহজে হওয়ার মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি। সে আরো কিছু চাইছিল, আরো অনেক কিছু। ফারাজকে আজ কোনো অংশে নরপিচাসের থেকে কম লাগছে না। তার রক্তমাখা হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা। আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা। তবুও সে নির্বিকার। ফারাজ কলিজাটাকে নিস্পৃহ হাতে তুলে ফেলে দেয় হারুনের রক্তাক্ত বুকের ওপর। তারপর আবারও রামদার ফলাটা চালিয়ে দেয় বুকের খাঁচায়। দু হাতে মাংসের গহর ফাঁক করে টেনে বের করে আনে হৃৎপিণ্ডটা। ধুকপুক ধুকপুক। হৃৎপিণ্ডটা তখনও জীবিত। তাজা গরম লাল রক্তে থপথপ করছে। ফারাজ হৃৎপিণ্ডটা হাতে তুলতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কি অদ্ভুত প্রাণের স্পন্দন! এত ছোট অথচ এত ক্ষমতার একটা বস্তু, যা মানুষকে বাঁচিয়ে রাখে। আবার সে বিনা মানুষের মৃত্যু অনিবার্য। ফারাজ আবারও হাসল। হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকায় ফারাজ। কণ্ঠস্বর আগের মতোই শীতল, তবে চাপা নিষ্ঠুরতা মিশে আছে, যা ক্রমশ ঘন হয়ে উঠছে। হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি, আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলো কাজে লাগাবি। কিছুক্ষণ থেমে চোখ সরু করে পুনরায় বলল, আর এই জানোয়ারের দেহ 1100 টুকরা করে রাস্তার অনাহারী কুকুরগুলোকে খাইয়ে আসবি, যেন তার পাপের শেষ প্রাণটুকুও পচে গলে কুকুরের পেটে মিশে যায়। ঘর জুড়ে তখন রক্তের ভারী গন্ধ। হারুনের নিথর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে। চারপাশের দেয়ালে ছিটকে থাকা রক্তের ছোপগুলো ফারাজের নীরব উষ্ণতার সাক্ষ্য বহন করছে। সে বুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলোকে ঠিক করে নেয়। মুখের ওপর ছিটকে পড়া রক্তের ডলাগুলো থুতু দিয়ে গিলে নেয় অনায়াসে। তার চোখে এখন আর কোনো বিরক্তি নেই, নেই কোনো ক্রোধ। আছে কেবল এক ধোঁয়াশাচ্ছন্ন বিকৃতি প্রশান্তি। ঘরটা এখন শীতল হয়ে গেছে, পুরোই নিঃশব্দ। এতক্ষণ পর্যন্ত যে মৃত্যু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায়, সে এখন ফারাজের মুখে সেই বাঁকা হাসির মধ্যেই স্থায়ী বাসা বেঁধেছে। ফারাজ আরো একবার কলিজাটার দিকে তাকায়, ফিসফিস করে বলে, কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করব।
তারপর তারপর স্বাদ গ্রহণের পালা।